ভাদ্র মাস এলেই যেমন একটা প্রাণীর রাস্তায় পাগলের মতো আচরণ করে, তেমনি বাংলাদেশে জুলাই আসলেই এই গত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে কিছু জঙ্গি ছানা একেবারে পাগলের মতো আচরণ শুরু করে দেয়। তো এবার এই জুলাই মাসেও এনসিপি নামক জামাতে ইসলামের একটা বি টিম তারা সারা দেশব্যাপী জুলাই কর্মসূচি ঘোষণা করেছে এবং তার অংশ হিসেবে আমরা দেখলাম যে গতকাল সাভারে তাদের অন্যতম কর্মসূচিতে ব্যাপক গন্ডগোল হয়েছে, বোমাবাজি হয়েছে। অনেকেই বলছে এই বোমাবাজিটা নাকি সাজানো নাটক। গত বছর এই জুলাই মাসেই এনসিপি নামক এই জামাতি বি টিমটার পদযাত্রার খবর পেয়েছিলাম। আপনারা জানেন যে গত বছর 16ই জুলাই গোপালগঞ্জে যে নারকীয় গণহত্যাটি সংঘটিত হয়েছিল এবং যে গণহত্যাটি সংঘটিত হয়েছিল মূলত যশোর ডিভিশনের জিওসির নেতৃত্বে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান যে বিষয়টির ব্যাপারে সম্যক অবহিত ছিলেন এবং সেই গোপালগঞ্জ থেকে এমন ভাবে তারা পালিয়েছিলেন যে এবার যখন তারা কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই মাস ব্যাপী, সেইখানে কিন্তু গোপালগঞ্জ নেই। সবাই তাদের বলেছে যে যেখানেই যাও বাবা সমস্যা নাই, গোপালগঞ্জ গেলে তোমাদের নিরাপত্তা আমরা কেউ দিতে পারবো না। তো সাভারে কালকে কেন বোমাবাজি হলো? সাভার তো একটা নিরীহ জায়গা। তো আসুন বোমাবাজি হওয়ার 10 মিনিট আগে কি ঘটনা ঘটেছিল একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখি। এই ভিডিও ক্লিপে খুব স্পষ্টভাবে আমরা দেখছি যে এনসিপির সেখানে উপস্থিত যারা ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তার মানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং তারপরেই দেখলাম যে সেখানে বোমাবাজি শুরু হয়ে গেছে এবং এই বোমাবাজির ফলে সবাই পালিয়ে গেছে। যখন বোমাবাজি হচ্ছে সবাই পালিয়ে গেছে তখন স্টেজে ওই টোকাই সার্জিস আলম তিনি আবার বলছেন যে একটা মানে কি এই নাহিদ ইসলাম আসছেন, এই সেই নাহিদ ইসলাম যে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছিল এবং ডক্টর ইউনূসের বিশেষ অনুরোধে জেনারেল ওয়াকার খানের হস্তক্ষেপে যাকে এমপি নির্বাচিত করা হয়েছিল, সেই জনপ্রত্যাখ্যাত এনসিপির প্রধান নাহিদ ইসলামকে নিয়ে দেখলাম যে সার্জিস আলম বেশ বড় বড় কথা বলছেন। তো এখানে কেন এই আভ্যন্তরীণ দ্বন্দ্ব হলো, কেন বোমাবাজি হলো, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকমের ব্যাখ্যা আমরা পাচ্ছি। তার মধ্যে একটা হলো যে এই পুরো বিষয়টা একটা নাটক। এই নাটকটার কারণে করা হয়েছে যে এই পদযাত্রা কর্মসূচির আগে এনসিপি চেয়েছিল যে তাদের আর্মি প্রোটেকশন দেওয়া হোক, পুলিশ প্রোটেকশন দেওয়া হোক, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি দেওয়া সম্ভব নয়। সুতরাং তারা একটা ক্রাইসিস তৈরি করেছে, যে ক্রাইসিসের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে তাদের সিকিউরিটি অ্যাট রিস্ক। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যেন আর্মি পুলিশ দেয়। এখানে আরেকটা ভিডিও ক্লিপ দেখেন, প্রোগ্রামের পরে সার্জিস আলম কি বলছেন। একজন দলীয় প্রধান আসবে, এটা তাদের কনসার্ন না। কনসার্নটা হইতো যদি বিএনপির একজন কোনো নেতা খেতাম আসতো তখন এমপি মন্ত্রী তো দূরের কথা, জুলাই প্রধানের মহানায়ক হিসাব করে না, যাদের কারণে ক্ষমতা আসছে এটা হিসাব করে না। তারা তাদের একজন যদি আসতো থানা সভাপতি সেক্রেটারি, বিদ্যুৎ কোনোদিন যাওয়ার সমস্যা ইসলাম আসছে, এই জন্য তাদের বিদ্যুৎ সমস্যা। আমার তারা বলে যে জিরো টলারেন্স, লম্বা বোমা হামলা হয়ে যায় জিরো টলারেন্স। এই ভিডিও ক্লিপে কিন্তু পুলিশকে দোষারোপ করা হচ্ছে বোমাবাজির আগে নাকি সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বলছে যে ক্ষমতাসীনদের একটা ওয়ার্ড বা একটা ছোটখাটো লেভেল পর্যায়ের নেতা আসলেও যেখানে এত প্রোটেকশন দেওয়া হয়, যেখানে বিদ্যুৎ থাকে, সেখানে এনসিপির মতো এত বিশাল একটা রাজনৈতিক দলের প্রোগ্রামের আগে কি করে বিদ্যুৎ চলে যায়। আমি একটু খোঁজ নিয়ে দেখেছি আমাদের যে নিউজ টিম আছে বাংলাদেশে, যে একটা বিষয় একটু বলে নিই যে এই এনসিপির এই বিশাল মহাসমাবেশে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে কি ব্যাপার, তাদের সাংগঠনিক অবস্থা এরকম কেন? জামাত বা শিবির কি তাদের আর সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে না? এই লোক সাপ্লাইয়ের ব্যাপারে তারা একটা ব্যবস্থা নিয়েছিল যে সাভারে আপনারা জানেন অনেক গার্মেন্টস কোম্পানি রয়েছে, সেই গার্মেন্টস কোম্পানির শ্রমিকদের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তারা কয়েকজন গার্মেন্টস কোম্পানির মালিকের সাথে কথা বলেছিলেন এবং 2-1 মালিক কথা দিয়েছিলেন যে তাদের শ্রমিকরা এই সমাবেশে যোগ দেবেন।
কিন্তু শ্রমিকরা সমাবেশে যোগ দেওয়ার আগে তাদের শিফটের বিষয় আছে, সেই শিফট শেষ করে তারা সমাবেশে যোগ দেবেন। তো এটি করতে গিয়ে যেটা হয়েছে যে ঠিক সময় তারা আসেননি, একটু দেরি হয়ে গেছে। এদিকে এই সমাবেশের ব্যাপারে যে পুলিশের কাছে, প্রশাসনের কাছে যে টাইম লাইনটা দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত করা ছিল এবং বিদ্যুতের লোডশেডিংটা এমন ভাবে প্ল্যান করা ছিল যে সমাবেশ শেষ হবে, তারপর লোডশেডিং হবে। কিন্তু সমাবেশ সময় মতো শুরু হয়নি, স্বভাবতই সমাবেশ দেরি হয়েছে। আবার গার্মেন্টসের লোকজন যে পরিমাণ আসার কথা ছিল তারা আসেনি, সব মিলিয়ে একটা লেজে গবরে অবস্থা পড়ে গেছে। সুতরাং লোডশেডিং প্ল্যান্ড হয়েছে। এখন সার্জিস আলম বলছেন যে এটা ইচ্ছা করে হয়েছে এবং এত বড় বড় নেতারা সেখানে আসছেন, কেন তারা তেমন সম্মান পাননি, রিসেপশন পাননি, পুলিশ কেন কেয়ার করেনি? কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, যখন তারা ঢাকা থেকে রওনা দিয়েছে তখন থেকেই পুলিশ কিন্তু তাদের প্রোটেকশন দিয়ে সমাবেশ স্থলে এসেছে। সুতরাং এখন আপনি যদি নিজেরাই প্ল্যান করেন, হয় নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হয়েছে, অথবা নিজেরা পুরোটাই একটা নাটক সাজিয়েছেন যাতে দেশবাসীর সহানুভূতি পাওয়া যায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু দেশবাসীর সহানুভূতি যেটা আশা করেছিল সেটা এখন এমন ভাবে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা 2024 সালের জুলাই মাসে যে কাজটা করেছিল, তারা মনে করছে যে এখনো তাদের সেই গ্রহণযোগ্যতাটা দেশের মানুষের কাছে আছে। কিন্তু দেশের মানুষ যে তাদের প্রতারণাটা ধরে ফেলেছে, তারা যে জামাত শিবিরেরই একটা বি টিম, এটা এখন সবকিছু খুব ওপেন। সো স্বাভাবিকভাবেই এখন আর তাদের আগের মতো বেল নাই। এখন লোকজন হাসাহাসি করতেছে যে এই একটা পরিকল্পিত নাটক, যে নাটকটা সম্পূর্ণ ফ্লপ করেছে। আসসালামু আলাইকুম। সোমবার রাতে সাভারে এনসিপির সমাবেশ স্থলে যে বোমা হামলার ঘটনা ঘটল তাতে 4 জন আহত হয়েছেন। আমরা প্রথমেই এই ঘটনার তীব্র নিন্দা জানাই, যারাই এর নেপথ্যে কাজ করে থাকুক না কেন। এখন এই হামলা নিয়ে এর মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং মোটামুটি 4টি বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে। নেপথ্যে কারা? আপনারা জানেন, বিএনপি নেতা রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এরই মধ্যে প্রশ্ন উত্থাপন করেছেন যে এনসিপির একাংশ নিজেরাই এই হামলা ঘটিয়েছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তিনি বলছেন যে গত 10 এপ্রিল সাভারের ধামরাইতে এনসিপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ আরেক পক্ষকে মামলায় জড়িয়ে জেল পর্যন্ত খাটিয়েছে এবং যে ফুটেজটি আপনারা দেখেছেন এনসিপি সমাবেশ স্থলে ককটেল হামলার সময়, ওই সময় ঠিক আগ মুহূর্তেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারা ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ করে দিল। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় চোখে পড়ার মতন, যে ককটেল বিস্ফোরণের সময় এনসিপির ঢাকা জেলা আহ্বায়ক, এনসিপির এক নেত্রী বক্তব্য দিচ্ছিলেন, তার পাশে দাঁড়ানো ছিল সার্জিস আলম। যখন ককটেল বিস্ফোরণের ঘটনাটা ঘটলো, তারা একেবারেই নির্লিপ্ত বক্তব্য চালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে কোনো ধরনের বিস্ময়ের কোনো ছাপ ফুটে ওঠেনি তাদের চোখে মুখে। এবং পুলিশও বলছে যে হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। এবার আসুন 2 নম্বর, এই ঘটনাটি কি আওয়ামী লীগ করে থাকতে পারে? এর মধ্যে এই হামলার দায় চাপানো হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষ থেকে। আওয়ামী লীগ করলে করতেও পারে, হয়তো অস্বাভাবিক কিছু নয়। তবে এই কথাও সত্য যে 5 আগস্টের পর থেকে গত 2 বছর, প্রায় 2 বছরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এটা সত্য কথা। আর তারা যদি হামলাই করে, এসব মানে পটকা বা ককটেল এইগুলোর বিস্ফোরণ ঘটাবে কেন? তারা তারও হিংস্র রূপে ফিরে আসবে এমন আশঙ্কায় অনেকের। আচ্ছা, করলে করতেও পারে। নাহিদ ইসলাম আবার এটিকে মানে এই ঘটনার জন্য সরকার এবং আওয়ামী লীগ 2 পক্ষকেই একসঙ্গে অভিযোগ করেছে। সরকার কি তাহলে এই ঘটনা ঘটিয়েছে? কিন্তু সরকার এই ঘটনা ঘটাতে যাবে কেন? মাত্র 4 মাসের সরকার নিজেকে এ ধরনের ঘটনার জন্ম দিয়ে প্রশ্নবিদ্ধ করবে কেন? পরিবেশ অস্থিতিশীল করতে চাইবে কেন?
আবার অন্য কোনো তৃতীয় পক্ষ কি এনসিপির উপর হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে? সেটিও পারে, অস্বাভাবিক কিছু নয়। তার কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সরকারের শীর্ষ নেতারা বা নেতৃস্থানীয় যারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, তারা তো অনেক আগে থেকেই বলে আসছেন যে একটি শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে, এবং সেই শক্তি কারা তাও আমরা জানি। তারা কখনো কখনো স্পষ্ট করে এই অভিযোগের তীর ছুঁড়েছেন জামাতে ইসলামের দিকে, এনসিপির দিকেও। 5 নম্বর আরেকটি বিষয় আসতে পারে, সেটি হচ্ছে এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগও করা হতে পারে, এখনো করা হয়নি, এই ঘটনার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন যে এনসিপি নিজেই এই ঘটনা ঘটিয়েছে, নাটক করেছে। তার কারণ তারা ইউনূস সরকারের মতন সেনাবাহিনীর নিরাপত্তা পাচ্ছে না, তারা এই মুহূর্তে পুলিশের প্রোটোকল চায় আরো বাড়তি, এবং একই সঙ্গে তারা সেনাবাহিনীর নিরাপত্তাও চাইতে পারে। এই জন্য তারা বোঝাতে চাইছে যে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তাদেরকে বিশেষ নিরাপত্তা দেওয়া হোক। এই প্রশ্ন তো উঠছে যে জুলাই উপলক্ষে তারা প্রথমে 64টি জেলায়, মানে 64টি জেলাতেই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করলো, কিন্তু একদিন পরেই তারা জানালো যে গোপালগঞ্জে তারা পদযাত্রার কর্মসূচি করবে না। অর্থাৎ তারা আসলে গোপালগঞ্জে যেতে সাহস পাচ্ছে না।